অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা, বোর্ডের বিজ্ঞপ্তি। সংশোধিত সময়সূচি। একটি প্রজন্ম ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্টরা, বললেন প্রধানমন্ত্রী। অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধান হয়ে যেত। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত চায় সরকার। আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেফতার, প্রয়োজন ভারতের সদিচ্ছা। বারবার বাংলাদেশকে আঘাত করছে একটি অপশক্তি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই রক্ষায় জান দিতেও প্রস্তুত জামায়াত আমির। চাকরি না করে 20 বছরের বেতন তুলেন জনস্বাস্থ্যের 4 কর্মকর্তা। কর্মস্থলে ফের বহাল, আইনি লঙ্ঘন বললেন বিশেষজ্ঞরা। এবং ব্রাজিলের 64 বছরের রেকর্ড ভাঙার পথে আর্জেন্টিনা। পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি, গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে মেসি। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সানজিদা হক। এবারে বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার রাতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাদ্দাত চৌধুরীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক পথের কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। দর্শক, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, পরীক্ষা স্থগিতের বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। গতকাল মধ্যরাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয় যে বন্যা কবলিত এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব পরীক্ষা কেন্দ্র রয়েছে সবগুলো পরীক্ষা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে, অতিবৃষ্টির কারণে, ভারী বন্যার কারণে কিন্তু চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া সহ বাঁশখালী, হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর এইসব উপজেলায় কিন্তু সবচাইতে ক্ষতিগ্রস্ত। তারপর সাতকানিয়া, বাঁশখালী সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে কিন্তু যখন এইচএসসি পরীক্ষা চলছিল, এই পরীক্ষা কেন্দ্র করে দুইবার, প্রথমে একবার তারপর একবার আসলে প্রজ্ঞাপন দিয়ে 2 দিনের পরীক্ষা স্থগিত করার পর গতকালকে কিন্তু আবারও প্রজ্ঞাপন দিয়ে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব জায়গায় এইচএসসি পরীক্ষা হচ্ছিল সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। সেই জন্য কিন্তু এই যে স্থগিতের কারণ হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কারণ যেসব এলাকা বন্যা কবলিত সেসব এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার কারণে, পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিভিন্ন জায়গায় কম এবং শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে মূলত শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এর বাইরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে যেসব জায়গায় এইচএসসি পরীক্ষা চলছে সেই সব জায়গায় কিন্তু কোনো ধরনের সেই সব জায়গায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আওতামুক্ত থাকবে এবং সেই সব জায়গায় পরীক্ষা চলাচল থাকবে। এক্ষেত্রে গত 2 দিন ধরে কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। তারপরে কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেজভি চট্টগ্রাম বাঁশখালীতে এসে বলেছিলেন যে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষা বোর্ডের আওতাধীন তাদের কথা চিন্তা করুন চট্টগ্রামের 5 জেলায় যেন পরীক্ষা স্থগিত করা হয়। তারই ধারাবাহিকতা গতকালকে আমরা দেখেছি যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে যে এই বন্যা পরিস্থিতির কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর বাইরে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে পরীক্ষা নতুন সময়সূচি জানানো হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা, সেই বিষয় ছিল আমার কাছে সর্বশেষ।
নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AK-M নাজিম। শ্বশুরের বাসা থেকে গ্রেফতার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মূল ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। তিনি ৪৫ বছর ভারত সহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ছিলেন। ডিবি জানিয়েছে, জিয়াউর রহমান হত্যার পর মোজাফফর হোসেনকে ধরিয়ে দিতে সে সময় ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। মোজাফফর হোসেন রাজধানীর বনানী DOHS এলাকায় শ্বশুরের বাসায় স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে আত্মগোপনে ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপদগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এ হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মসলিউদ্দিন ছিলেন অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। মৃত্যু নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন GOC মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মসলিউদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মোজাফফর হোসেন ও মেজর SM খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। তদন্ত সূত্রে জানা যায়, মেজর মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। পুরাতন পত্রিকা দেখলে বুঝবেন যে ওনাদেরকে ওনার নামে ধরে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তখন আমরা জানি যে উনি পলাতক। আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা সেনাবাহিনী আসে তার পরিচয় নিশ্চিত হয়, এখন তাদের কাছে নিয়ে গেছে। এখন তাদের আইন অনুযায়ী, সেনা আইন অনুযায়ী উনি এখানে যেখানে ছিল সেখানে ওনার মেয়ে থাকতো, মেয়ে জামাই থাকতো, ওনার ওয়াইফ থাকতো, ছেলে থাকতো। এটা ওনার শ্বশুরের বাসা, আমি সোফার যতটুকু জেনেছি। অবশেষে ৪৫ বছর আত্মগোপনে থাকার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ের নতুন অগ্রগতি এলো। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। RFL ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় ২০% পর্যন্ত। ফ্যাসিস্ট শাসকরা একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগে উন্নয়নের গল্প শুনলেও বর্তমান সরকারের ওপর চাপ এসে পড়েছে বলেও জানান তিনি। বলেন, সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক, পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সরকার। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিবালয়ের কার্যালয়ে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কমিশন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি, আইনগত ভূমির মালিকানা প্রতিষ্ঠা, কেন্দ্রীয় কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের নামে নৃগোষ্ঠীদের বসতি উচ্ছেদ বন্ধের দাবি জানান। সভায় দাবি দেওয়া মনোযোগ সহকারে শোনেন প্রধানমন্ত্রী। সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সরকার প্রধান। সমাধানযোগ্য সমস্যাগুলো সরকার আগে সমাধানের চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব প্রতিষ্ঠান ফ্যাসিস্টরা ধ্বংস করে দিয়ে গেছে। বলেন, প্রতি বছর $16 বিলিয়ন পাচার করা হতো, যা পাচার না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সমস্যা সমাধান করা যেত। আগে উন্নয়নের গল্প বলা হলেও বর্তমান সরকারের ওপর সব চাপ এসে পড়েছে বলেও জানান সরকার প্রধান। ফ্যাসিস্ট শাসন একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বর্তমান সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোনো মহল সরকারকে বিব্রত করতে চায়। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, যারা আন্দোলন করছে তাদের অনেকেই শিক্ষার্থী নয়। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে
এসব কথা বলেন তিনি। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় সরকার ফেরত চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগ কবলিত অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি সমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আনমা এসরুল হক মিলনের পদত্যাগ দাবিও করেন তারা। এমন বাস্তবতায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ঢুকে পরীক্ষায় স্থগিত কিংবা অটোপাসের কালচার থেকে বের হয়ে আসতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো মহল ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত। সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনো সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। মন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় সরকার। আপিলের কোনো সুযোগ থাকলে তা আদালত দেখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। দেশে কোনো উগ্রবাদী সংগঠন আছে, সরকার তা মনে করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন কেউ ধর্মীয় আবেগকে অপব্যবহার করছে। অভিযোগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে, তারা, আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। বর্তমান সরকার মাদক জুয়া চাঁদাবাজির নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বলেন, শেখ হাসিনা দিল্লিতে পলাতক হিসেবে রয়েছেন, তার কোনো স্ট্যাটাস নেই। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কোনো এক দেশকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী। দেশে ফিরে সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা দেন দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা জোরালো হয়। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার উদ্যোগ কি বা কি প্রক্রিয়ায় ফেরানো হবে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা আশা করে শেখ হাসিনা সহ যেসব আসামিরা ওখানে আছেন, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদের বিষয়ে যোগাযোগে দিল্লি তড়িৎ গতিতে সাড়া দেবে। হাতি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে, ভারতের সরকারের এখানে একটা রোল আছে। সুতরাং যখন ওনার যদি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা তড়িৎ গতিতে আগায়, যদি এক্সপেডাইট করে, যদি এক্সট্রাডিশন ট্রিটিটা যে চ্যানেলটা ওপেন আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলটা ওপেন আছে, আমরা কথা বলছি তাদের সাথে, এটা যদি তারা ত্বরান্বিত করে, যদি আসামি ফেরত আসে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্ট। প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কেনার প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের, এরপর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা হচ্ছে, কোনো চাপে এমন সিদ্ধান্ত কিনা? উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বোয়িং এয়ারবাস দুটোই দরকার। আমাদের ট্যুরিজম, আমাদের সিভিল এভিয়েশন তো আমাদের আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের বোয়িংও দরকার, আমাদের এয়ারবাসও দরকার, তো দুটোই আমরা ক্রয় করব। প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কোনো একটি দেশকে বিশেষ সুবিধা দিচ্ছে না, বরং বাংলাদেশের স্বার্থকে দেখা হচ্ছে। সব দেশকেই আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু বিনিয়োগ করার জন্য। এ সময় 4 সাংবাদিকের মুক্তির বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি নিয়ে বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের এবং বিচারাধীন। এই বিচার কার্য কোন পর্যায়ে আছে সেটা আমি নিজেও এখন ক্লিয়ার না বলতে পারি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনুষ্ঠিত হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাবিবাগ ইস্কন মন্দিরের সামনে থেকে এই রথযাত্রা শুরু হয়। হাজারো ভক্তের অংশগ্রহণে
রথটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি বিশেষ অপশক্তি ৭১ থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে। সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। শঙ্খধ্বনি, করতাল আর হরিনামের সুরে মুখর রাজধানীর স্বামীবাগ। হাজারো ভক্তের টানে ধীরে ধীরে এগিয়ে চলছে সুসজ্জিত রথ। তরুণীরাও রথের সঙ্গে এগিয়ে যাচ্ছে নৃত্যের তালে তালে। বৃহস্পতিবার বিকেল ৩টায় স্বামীবাগের ইস্কন মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রথযাত্রা। পূজা অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে যাত্রা শুরু হলে হাজারো নারী, পুরুষ ও শিশু রথের দড়িতে হাত রেখে অংশ নেন এই ধর্মীয় শোভাযাত্রায়। রথযাত্রায় অংশ নিয়ে ভক্তরা প্রত্যাশা করেন দেশ ও জাতির কল্যাণ। ভগবানের নাম স্মরণ করা খুব ভালো লাগছে। আজকে জগন্নাথ দেবের এই মহোৎসবে জগন্নাথ রাজপথে আসবে, আমাদের উপর কৃপা করবে, আমাদের কৃপা করে আমাদের ধন্য করবে। ভগবানের কৃপায় স্বামী সন্তান নিয়ে আসছি, সবার মঙ্গল কামনার জন্য আসছি। সবার মঙ্গল কামনা করুক এবং সবার মনের আশার জন্য পূর্ণ করে। যত সমস্যা হচ্ছে তা থেকে যাতে সবাই মুক্তি পায়। এর আগে ইস্কন মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চায় না বিএনপি। একই সঙ্গে অভিযোগ করেন, একটি অপশক্তি ৭১ থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে, আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, সেই জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন করতে সংসদ থেকে রাজপথ, সবখানে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলটির আমির বলেন, বর্তমানে যে সংসদ গঠিত হয়েছে তা ২৪-এর ফসল। তিনি অভিযোগ করেন, জুলাইকে ভুলিয়ে দিতেই সরকার সংবিধান সংস্কার পরিশোধ না করে সংশোধনের জন্য বিশেষ কমিটি করেছে। বলেন, গণভোটের রায় মানছে না সরকার। শহীদ ও আহত যোদ্ধাদের নামে সড়ক ও অবকাঠামোর নামকরণের দাবিও জানান বিরোধী দলের নেতা। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি, ইনশাল্লাহ এই ৭০ ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাল্লাহ। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করেই যোগ সাজসে চাকরিতে বহাল রয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পে অস্থায়ীভাবে কাজ করার ৪ কর্মকর্তা। শুধু বহাল নয়, চাকরি না করেই ২০ বছরের বেতনও তুলে নিয়েছেন তারা। আইন সংশ্লিষ্টরা বলছেন, সম্পূর্ণ আইনের লঙ্ঘন। নূপুর মাহমুদের রিপোর্ট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১৯৯৮ সালে বাংলাদেশ আর্সেনিক মিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের মেয়াদকাল সময় পর্যন্ত অস্থায়ীভাবে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন আলিমুল বাহার, সেলিম হোসেন ভুইয়া, শরীফ মোসাম্মদ ফেরদৌসি ও জিয়াউল হক সরকার। প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০০৬ সালে। নিয়ম অনুযায়ী প্রকল্পের অস্থায়ী ভিত্তিতে কাজ করে সে ৪ প্রকৌশলীরও মেয়াদ আইন অনুযায়ী শেষ হওয়ার কথা। দেশ টিভির হাতে আসা নথিপত্র বলছে, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চাকরিরও মেয়াদ শেষ হয় তাদের। পরে প্রকল্পের মেয়াদ না থাকলেও চাকরিতে বহাল থাকতে বায়না ধরেন তারা। এমন অযৌক্তিক দাবি নিয়ে আদালতে শরণাপন্ন হয় তারা। তবে ২০১৬ সালে হাইকোর্টের আপিল বিভাগও তাদের বহাল আবেদন নামঞ্জুর করে দেয়। প্রায় ২০ বছর পর ২০২৬ সালে যোগ সাজেশেই রাতারাতি চাকরিতে বহাল হয়ে গেলেন এই ৪ কর্মকর্তা। শুধু চাকরিতে বহালই হননি, গুণে গুণে বিগত ২০ বছরের বকেয়া বেতনও আদায় করেন।
কোন জাদুর বলে কোড ও নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দেশ টিভি টিম। কথা বলতে গেলে দপ্তরটিতে ঢুকতেই বাধা। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করি, তবুও ব্যস্ততার কথা বলে তারা কেউই কথা বলেননি। আমার যে অন্য কলিগরা আছে তাদের সাথে কথা বলেন, আমি আসলে ছুটিতে আছি, আমার সমস্যা আছে, পারিবারিক সমস্যা, আমি আসলে আপনাকে সময় দিতে পারছি। এসব বিষয়ে প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন মিডিয়া সেলের মাধ্যমে যোগাযোগ করতে। আমাদের যে মিডিয়া সেল আছে, আমাদের কথা বলাতে কথা বলেন, কিন্তু দপ্তরটিতে মিডিয়া সেল বলতে কিছুই নেই। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন দেশের উচ্চ আদালতের রায় অমান্য করে প্রশাসনিক সিদ্ধান্ত আইন লঙ্ঘন। একটা অরাজকতা ছিল, সেই অরাজকতার সময় এই কাজগুলো হয়েছে। এখন যেটা হয়েছে সেটাও কি ওই অরাজকতার ফলো আপ কিনা সেটা আমি বলতে পারবো না, তবে নিশ্চিত যতটুকু বোঝা যাচ্ছে সেটা হলে কাজটা যথার্থ হয়নি, আইনগতভাবে হয়নি, এবং এটা ভবিষ্যতে আইনের মুখে চ্যালেঞ্জে পড়তে পারে। বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন ছাড়া সরকারি দপ্তরে এমন কর্মকাণ্ড সম্ভব নয় বলে মনে করছেন দুদকের সাবেক এই মহাপরিচালক। এতদিন পর্যন্ত এই ধরনের আত্মীকরণ হলো না, এখন এসে যখন হঠাৎ করে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আত্মীকরণের ব্যাপার আসছে, তখন অবশ্যই এখানে সন্দেহের একটা তীর তো আসছেই। শুধু আইন লঙ্ঘন করে বহাল নয়, চাকরি না করলেও 20 বছরের বেতনও দেওয়া হচ্ছে অবৈধভাবে বহাল হওয়া এসব কর্মকর্তাদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে পলাশী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বাজারের দরদামের অবস্থা কি দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রভাব এখনো কাটেনি রাজধানীর বাজারগুলো থেকে। আমরা রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি, গত কয়েকদিনের যে অব্যাহত বৃষ্টিপাত তার ফলে কিন্তু প্রায় বেশিরভাগ সবজির দামই কিন্তু বেড়ে গিয়েছে। যেটি 80 থেকে 70 টাকা ছিল সে সকল সবজি এখন 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে অব্যাহত যে বৃষ্টিপাত হয়েছে দেশের বিভিন্ন স্থানে, এর ফলে সবজি ক্ষেত বিভিন্ন স্থানে তলে গিয়েছে এবং প্লাবিত সবজি ক্ষেতে সবজিগুলো পচে গিয়েছে, যার ফলে সরবরাহ ব্যবস্থায় একটি ঘাটতি তৈরি হয়েছে। একই সাথে সবজির যে সরবরাহ সেটিও কিন্তু পরিবহন ব্যবস্থার কারণে সংকটের মুখে পড়েছে, এমনটাই দাবি করছেন বিক্রেতারা। এবং তারা যেমনটি বলছেন এর ফলে হাতে গোনা 2-1টি সবজি ছাড়া বেশিরভাগ সবজির ক্ষেত্রেই কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। বিশেষ করে যেটি প্রতিদিনের রান্নার অন্যতম অনুষঙ্গ কাঁচামরিচ, সেটির ঝাঁজ কিন্তু আরো বেড়েছে। বিক্রেতারা যেমনটি বলছেন মানভেদে কাঁচামরিচ 160 থেকে 200 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পেয়েছি কেজি প্রতি 40 থেকে 80 টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি যদি মাছের কথা বলি, মাছের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি দাম বেশি দামে বিক্রি হচ্ছে প্রায় ছোট বড় সব ধরনের মাছ। এবং বিক্রেতারা যেটি বলছেন দেশি মাছের কিন্তু একটি অপ্রতুলতা রয়েছে, যেহেতু নদীতে পানি আসলেও বর্ষার যে মাছ সেটি এখনো কিন্তু সরবরাহ বাজারে হয়নি, তার ফলে কিন্তু চাষের যে সকল মাছ সেগুলোই কিন্তু বাজারে ছয়লাভ হয়ে আছে এবং এর ফলে কিন্তু মাছের দামও একটু বেশি। প্রায় সব ধরনের মাছের দাম বিক্রেতারা বলছেন কেজি প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। অপরদিকে যদি মাংসের কথা বলি তাহলে আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহের চেয়ে মাংসের ক্ষেত্রে মুরগির মাংসের দাম ব্রয়লারে আমরা দেখেছি কেজি প্রতি প্রায় 20 টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি 170 টাকায় বিক্রি হয়েছে সেটি এই সপ্তাহে এসে 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি সোনালী মুরগির দামও বেড়েছে, সেটি 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিশেষ করে ডিমের দাম আমরা দেখতে পেয়েছি ডজনে 10 টাকা পর্যন্ত বেড়েছে। লাল ডিম 140 টাকা ডজন এবং সাদা ডিম 130 টাকা ডজনে বিক্রি হচ্ছে। দুটোর ক্ষেত্রেই বিক্রেতারা যেমনটি বলছেন অনেক খামার বন্ধ হয়ে গিয়েছে এবং পরিবহন সংকটের কারণে কিন্তু বাজারে ঠিক মতো সরবরাহ না হওয়ার ফলে কিন্তু এগুলোর দাম বেড়েছে। তবে কিছুটা স্বস্তির খবর মুদি পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ অন্যান্য মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সবশেষ আপডেট। তার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ছুটির দিনে নোয়াখালীর চৌমোহনীর নিত্যপণ্যের বাজারের দাম অস্থির।
গেল সপ্তাহের তুলনায় কাঁচামরিচ, বেগুন, বরবটি সহ সবকিছুর দাম বেড়েছে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী খায়রুল আনাম। খায়রুল, বাজারে সবকিছুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন? সঞ্জিতা, আসলে ছুটির দিনও তেমন একটি সুখবর নেই নোয়াখালীর কাঁচা বাজারে। আসলে সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা সবজিতেই প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা দাম বেড়েছে। ধরা যায় যে মারফা গেল সপ্তাহে ছিল 40 থেকে 50 টাকা, সেই মারফা বর্তমানে বিক্রি হচ্ছে 140 টাকা করে। তার পাশাপাশি করলারও দাম বেড়েছে, করলাও কিন্তু প্রতি কেজি 100 টাকা দরে বিক্রি হচ্ছে। তার পাশাপাশি যে কাঁকরোল রয়েছে, কাঁকরোলও প্রতি কেজিতে 40 টাকা দাম বেড়েছে 90 টাকা। এর পাশাপাশি যে কাঁচামরিচ গেল সপ্তাহে ছিল 120 টাকা, সেই কাঁচামরিচের দাম বেড়েছে 180 টাকা। টমেটো যেখানে ছিল 130 টাকা, সেখানে 150 টাকা দরে টমেটো বিক্রি হচ্ছে। শুধুমাত্র যে আসলে সবজির দাম বেড়েছে এমনটি নয়, আমরা পেঁয়াজের বাজারেও খবর নিয়েছি। পেঁয়াজ গেল সপ্তাহে কিন্তু 23 থেকে 25 টাকা দরে বিক্রি হলেও কিন্তু 40 টাকা দরে বর্তমানে বিক্রি হচ্ছে। আলুর দামও বেড়েছে, প্রতি কেজিতে আলু 60 টাকা দাম বিক্রি বেড়েছে। শুধুমাত্র সানজিদা বলা যায় যদি সবজির দামের মধ্যে যদি কম থাকে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া 35 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং কি শসিন্দা যেটি রয়েছে সেটি 45 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এখানের যে পাইকারি বিক্রেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে টানা বৃষ্টি এবং কি আবহাওয়া যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আসলে সবজির দাম কমার কোনো সম্ভাবনা নেই। তারা বলছেন যে টানা বৃষ্টির কারণেই কৃষকের মাঠে কিন্তু আসলে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে তেমন একটি সরবরাহ নেই কাঁচা বাজারে, এই জন্যই সবজির দামগুলো বাড়ছে। তবে সানজিদা আরেকটি কথা বলে রাখি, এই কাঁচা বাজারে আমি যে দরগুলো বলেছি এর থেকেও কিন্তু খুচরা বাজারে 60 থেকে 70 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। যেমন কি মারফা এখানে বিক্রি হচ্ছে 140 টাকা, কিন্তু খুচরা বাজারে আমরা যেটি খবর নিয়ে দেখলাম সেটি হচ্ছে 180 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ভোক্তার একটু তদারকিও দরকার, যেহেতু সবজির দাম বেড়েছে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে অনেক খুচরা দোকানিরা। তো এই ছিল ছুটির দিনের নোয়াখালী কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। সঞ্জিদা। খায়রুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ছুটির দিনে নিত্যপণ্যের বাজার দর জানাতে নোয়াখালীর চৌমুহনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুল আনাম। 1.5 বছর ধরে কিশোরগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রারের পদ শূন্য। একই সঙ্গে দীর্ঘদিন ধরে নেই জেলা রেজিস্ট্রারও। অতিরিক্ত দায়িত্বে চলছে 2টি গুরুত্বপূর্ণ কার্যালয়। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ, কমছে দলিল নিবন্ধন, সরকার হারাচ্ছে রাজস্ব। প্রায় 35 লাখ মানুষের জেলা কিশোরগঞ্জ। প্রতিদিন জমি নিবন্ধন, দলিলের নকল ও বিভিন্ন সেবার জন্য জেলা রেজিস্ট্রার ও সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে ভিড় করেন শত শত মানুষ। কিন্তু স্থায়ী কর্মকর্তা না থাকায় অনেককেই ফিরতে হচ্ছে কাজ না করেই। 1.5 বছর ধরে আশপাশের উপজেলার সাব রেজিস্ট্রাররা এসে দায়িত্ব পালন করছেন। একইভাবে দীর্ঘদিন ধরে শূন্য জেলা রেজিস্ট্রারের পদও। এখন সাব রেজিস্ট্রার না থাকাতে দেখা গেছে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। যেমন আমরাই দলিল করতে আসছি, 2-3 দিন ঘুরে গেছি আগেও, এখন আসতে আজকে এসে দেখি নাই। জেলা রেজিস্ট্রার, জেলা সাব রেজিস্ট্রার দুইজনেই এখানে কোনো নিয়োগ নাই। আমি দলিল করতে এসে আজকে দলিলটা না করে ফিরে যেতে হচ্ছে। প্রায় 6 মাস যাবৎ আমি একটা নকল তোলার জন্য প্রতিনিয়ত আসছি। অনেকদিন যাবৎ ঘোরাঘুরি করতেছি, কিন্তু নকলটা আমি পাচ্ছি না। নিয়মিত কর্মকর্তা না থাকায় কমে গেছে দলিলের নিবন্ধন সংখ্যা। ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা বিক্রেতা, দলিল লেখক, নকলনবিশ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। দ্রুত স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবি তাদের। প্রায় 150 জন লোক কর্মহীন অবস্থায় থাকি, যেদিন বন্ধ থাকে। একজন বিজ্ঞ সাব রেজিস্ট্রার আমাদের দরকার এবং জেলা রেজিস্ট্রারও আমাদের দরকার। এটা নিয়ে আমরা জনসেবা প্রত্যাশীরা খুব ভোগান্তির শিকার হচ্ছে। সরকারের রাজস্ব বিরাট ঘাটতি হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বলছেন নিজ নিজ কর্মস্থলের পাশাপাশি কিশোরগঞ্জের দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর জেলা রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা জানিয়েছেন স্থায়ী নিয়োগের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। 1 বছরের অধিক সময় ধরে স্থায়ী সাব রেজিস্ট্রার নেই। আমরা বিভিন্ন উপজেলা থেকে এসে এখানে দায়িত্ব পালন করতেছি। এই অফিসে যে সাব রেজিস্ট্রার নেই, ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুতই সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। স্থানীয় সংসদ সদস্য বলছেন আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হবে। আশা করি অল্প কয়েকদিনের মধ্যেই এখানে স্থায়ীভাবে সাব রেজিস্ট্রার নিয়োগ দিবেন। আমি আবার 7 তারিখে সংসদ আছে,
সংসদে গিয়ে আমি আবার মাননীয় আইনমন্ত্রীকে বলবো যাতে অতি দ্রুত একদম স্থায়ীভাবে 26 টাকা নিয়োগ দেওয়া হয়। জেলা সদর ছাড়াও মিঠামইন, করিমগঞ্জ ও কটিয়াদি উপজেলায় সাব রেজিস্ট্রারের পদ খালি। প্রতিদিন জেলার 13 উপজেলায় গড়ে 1000-এর বেশি দলিল নিবন্ধন হয়। তাই জনভোগান্তি কমাতে এবং রাজস্ব আয় স্বাভাবিক রাখতে দ্রুত স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবি কিশোরগঞ্জবাসীর। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জের দৌলতপুরে ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। এমনকি হুমকির মুখে রয়েছে 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানও। নদীপাড়ের মানুষের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে তীব্র হয়েছে ভাঙন। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। যমুনার ভাঙন প্রতিদিনই কেড়ে নিচ্ছে মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও জীবিকার শেষ অবলম্বন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় শতাধিক বসতঘর ও অনেক ফসলি জমি। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে। আমাদের সব গাঙ্গে নদীতে ভাসা নিয়ে গেছে। আমরা কোয়ারে যাবো আল্লাহ পাখি জানে। রাইতে শুইছে, নাইনদিকে খাওয়া দাওয়া শুইছে, ঘর বাড়ি পেয়েছে, চলে গেছে, খালি বাস্তা গাস্তা নিয়ে হয়ে গেছে। তাদের কোনো কিছু নাই, অস্তিত্ব নাই। এখন বর্তমানে ওই যে মসজিদের বারান্দায় তারা কান্দাকাটি করতেছে। আমাদের ঘর বাড়ি সব ভাঙিয়া নিয়ে গেছে, খালি পণ্যের কাপড়টা ছিল। অনেক বাড়িঘর ছিল, রাত্রে বিলীন হয়ে গেছে। আমরা সারা রাত ঘুরে ঘর বাড়ি সরাইছি। এখন তো আপাতত ঘরটা যদি গাঙ্গে যা থেকে বাইসে যায় তাও ভালো হইব, এর লেগে অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তাহলে আমাদের কি পরিস্থিতি, ভাঙতে ভাঙতে আমার জীবন শেষ। ভাঙনের হুমকিতে রয়েছে চর কালিকাপুর, সুকুরিয়া দাখিল মাদ্রাসা। ভাঙতে ভাঙতে এসে আমাদের নতুন ভবন, 4 তলা ভবনের একবারে কাছে চলে আসে এবং ওখানে বর্তমান জিও ব্যাগ ফালানো হচ্ছে। এই এলাকার সমস্ত মানুষের ছেলেমেয়েদেরকে এখানে পাঠানো হয়। একমাত্র এই প্রতিষ্ঠানটা হলো আমাদের এলাকার একটা গর্ব আর কি। সেই প্রতিষ্ঠানটা ভেঙে যেতেছে আর কি। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। এই বালু খেকুদের বালু উত্তোলনের কারণেই আমাদের আজকের এই ভয়াল শিকার হতে হয়েছে। এখনো নদীতে ডিজার আছে। এখানে আগে ডিজারে মাটি কাটাইতো, আগে কাটাইতো মানে আমলি গ্রামে কাটাইতো তাদের লোক। এখন আবার কোন লোক কাটাইতেছে আপনারা ভালো জানেন। এর আগে আন্দোলনও হয়েছে এখানে আমাদের, মানে মাটি কাটার বন্ধ বিরুদ্ধে, তারপরে এটা বন্ধ করা যেতেছে না। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। নতুন ভাঙন জায়গাটি আমরা জিও ব্যাগের মাধ্যমে ফেলে আমরা প্রতিরক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখানে উল্লেখ্য বিষয় যে যেহেতু এটা একটা বালির চর, সেখানে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ফিজিবিলিটি স্টাডি পূর্বক সেখানে আমাদের নদী তীর সংরক্ষণ কাজগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা এই ধরনের খণ্ডিত দৈর্ঘ্যের কাজ করলে সেই কাজগুলো টেকসই করা খুবই কঠিন ব্যাপার। ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।